গল্পকরণে আপনারা শুনছেন ড্যানিয়েল ডেফোর লেখা গল্প রবিনসন ক্রুসো। আজকে পঞ্চম পর্ব। ফ্রাইডেকে পেয়ে ভীষণ খুশি আমি। শুধু যে একজন সঙ্গী পেয়েছি তা নয়, এতদিনে একটা মনের মতো কাজও পাওয়া গেছে। সভ্য করে তুলতে হবে ওকে। আমি যা যা জানি এবং গত 25 বছরে যা যা শিখেছি সবই শেখাবো ওকে। তা না হলে ওকে দিয়ে খুব একটা সাহায্য হবে না আমার। জীবনধারা, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি, এসব ব্যাপারে ওর আর আমার মধ্যে যে পার্থক্য, তা যদি কমিয়ে না আনা যায় তাহলে পরে মুশকিলে পড়তে হবে আমাকে। প্রথমে যে ব্যাপারটার দিকে বিশেষ মনোযোগ দিলাম তা হচ্ছে ওকে কথা বলতে শেখানো। আমি বা ও যদি পরস্পরের মনের ভাব বুঝতে না পারি তাহলে কিভাবে কমবে ওর আর আমার মাঝের দূরত্ব? আকারে ইঙ্গিতে কিছু ভাব বিনিময় হয় বটে, কিন্তু তা এমন অস্পষ্ট আর অসম্পূর্ণ যে তাতে মোটেই সন্তুষ্ট নই আমি। সম্ভবত ও নয়। খেয়াল করে দেখেছি, আমার কোনো কথা বা অনুভূতি পুরোপুরি বুঝতে না পারলে বা আর অনুভূতি আমাকে বুঝাতে পারলে দারুণ খুশি হয় ফ্রাইডে, আর না বুঝতে পারলে কেমন যেন বোকা বোকা ভাব করে দাঁড়িয়ে থাকে। কয়েকদিনের মধ্যে টের পেলাম যথেষ্ট বুদ্ধিমান ও। কি করলে আমি খুশি হব তা বুঝে নিয়েছি ইতিমধ্যে। সবসময় চেষ্টা করে আমাকে খুশি করতে। আমার মুখে হাসি দেখলে বর্তে যায় যেন, এমন হাসি খুশি প্রাণবন্ত মানুষ আমি খুবই কম দেখেছি। ফ্রাইডেকে পাওয়ার পর আমার মনে সেই পুরনো প্রশান্তি ফিরে এলো। আবার মনে হতে লাগলো জীবনের বাকি দিনগুলো যদি কাটাতে হয় এখানে, আপত্তি নেই কোনো। 2-3 দিন পর নতুন একটা বুদ্ধি এলো মাথায়। ফ্রাইডেকে সভ্য করে তুলতে হলে ওর অভ্যাস পাল্টাতে হবে। নরমাংসের প্রতি ওর আকর্ষণটা যদি দূর করতে না পারি তাহলে কোনোদিনই সভ্য হবে না ও। অন্য মাংসের স্বাদ পাওয়াতে হবে। পরদিন সকালেই বেরোলাম ওকে নিয়ে। ইচ্ছা আমার নিজস্ব পাল থেকে মেরে আনবো একটা ছাগল, কিন্তু সে পর্যন্ত যেতে হলো না। কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা গাছের ছায়ায় বড় একটা মাদি ছাগল শুয়ে আছে। বেশ দূরে 2 বাচ্চা বসে আছে ওর। এখনো টের পাইনি আমাদের উপস্থিতি। দাঁড়িয়ে পড়লাম আমি। ফ্রাইডেকেও থামালাম। ফিসফিস করে বললাম, চুপ করে দাঁড়াও। ইশারায়ও বারণ করলাম নড়াচড়া করতে। তারপর বন্দুক ঠিক মতো নিশানা করে ঘোড়া টেনে দিলাম। মারা গেল একটা বাচ্চা। সেদিন একটা মানুষ খেকো মরেছিল আমার বন্দুকের গলিতে। ব্যাপারটা দেখেছিল ফ্রাইডে, কিন্তু বুঝতে পারিনি দূরে দাঁড়িয়ে থেকেও কি করে করলাম কাজটা। এখন দেখল বন্দুকের নলে আগুন আর গুলির শব্দ শুনে এমন ভরকে গেল বেচারা, কাঁপতে লাগলো থরথর করে। ওর কাঁপুনি দেখে ভয় পেয়ে গেলাম আমিও। কাঁপতে কাঁপতে পড়ে যাবে না তো? কিন্তু না, পড়ে গেল না ও। চামড়ার ফতোয়াটা একটু উঁচু করে নিশ্চিন্ত হলো। সত্যি ও আহত হয়নি। তারপর এগিয়ে এলো আমার কাছে। হাঁটু গেড়ে জড়িয়ে ধরল আমার 2 পা। সেই সাথে অবিশ্রান্ত কথা বলে যেতে লাগলো কাঁদো কাঁদো সরে। একটা বর্ণ বুঝলাম না আমি, কিন্তু স্পষ্ট ধরতে পারলাম অর্থটা। ওকে যেন না মারি এই প্রার্থনা ছাড়া আর কি হতে পারে। হাত তুলে ধরলাম বেচারাকে। কোনো ভয় নেই এটা বোঝানোর জন্য একটু হাসলাম ওর দিকে চেয়ে। তারপর ইশারা করলাম মৃত ছাগল ছানাটার দিকে। দৌড়ে গিয়ে ওটা নিয়ে আসতে বললাম। সঙ্গে সঙ্গে ছুটল ফ্রাইডে। ওর ছাগলের বাচ্চাটা নিয়ে আসার পর বাড়ির পথ ধরলাম। কিছু দূর আসতে একটা গাছের বড়সড় একটা তুতা পাখি দেখতে পেলাম। বন্দুকের পাল্লার ভেতরে আছে পাখিটা। দাঁড়াতে বললাম ফ্রাইডেকে। একবার পাখিটার দিকে, একবার গাছের নিচে, একবার আমার বন্দুকের দিকে ইশারা করে বোঝাতে চেষ্টা করলাম যে ওটা গাছ থেকে মাটিতে ফেলবো আমি। চেহারা দেখে মনে হলো বুঝতে পেরেছে ও আমার উদ্দেশ্য। বন্দুক তুলে গুলি করলাম। পাখিটাকে ঝুপ করে মাটিতে পড়তে দেখল ফ্রাইডে, কিন্তু ততক্ষণে গুলির শব্দ শুনে আবার কাঁপতে শুরু করল ও। বোধহয় ভেবেছে আমার বন্দুকটা কোনো অলৌকিক মরণাস্ত্র। মানুষ, পশু বা পাখি সবই মারতে সক্ষম ওটা। আমার মনে হলো ওর এই ভুল ধারণাটা যদি ভেঙে না দেই
তাহলে সারা জীবন আমাকে এবং বন্দুকটাকে পূজা করবে ও। বেশ কয়েকদিন আমি আড়াল থেকে খেয়াল করে দেখেছি, একা একা থাকলে বন্দুকটার কাছে গিয়ে দাঁড়ায় ও, ছোঁয় না, কিন্তু কথা বলে ওঠার সাথে। পরে একদিন ওর কারণ জিজ্ঞেস করে জানতে পেরেছি ওকে যেন না মারে এই প্রার্থনা জানায়। বাড়ি ফিরে ফ্রাইডেকে সঙ্গে নিয়ে ছুলে কুটে রান্নার জন্য তৈরি করে ফেললাম ছাগলের বাচ্চাটাকে। চুলোয় চাপালাম খানিকটা মাংস, চমৎকার ঝোল তরকারি হলো। এই খাবারটাও খুব পছন্দ করল ফ্রাইডে। রয়ে যাওয়া মাংসের খানিকটা আগুনে ঝলসালাম পরদিন, ওটাও খুব পছন্দ হলো ওর। হাত পা নেড়ে বোঝাতে চেষ্টা করল খুবই ভালো লেগেছে খেতে। পরপর বেশ কয়েকদিন চলল ছাগলের মাংস খাওয়ার অনুশীলন। তারপর নিজেই একদিন জানালো ফ্রাইডে আর কখনো ও মানুষের মাংস খেতে চাইবে না। এরপর শস্য পেশায় এবং চলার কাজ শেখালাম ফ্রাইডেকে। কাঠের হামানদিস্তা এবং লিলেনের চালনি দিয়ে কয়েকবার করে দেখাতেই ধরে ফেলল কাজটা। কিছুদিনের মধ্যে এই কাজে আমার সমানই দক্ষ হয়ে উঠল ও। এবার রুটি বানানো, আটা মাখানো থেকে শুরু করে রুটি তৈরি, সেকা সব করে দেখালাম। এই কাজগুলো খুব তাড়াতাড়ি শিখে নিতে পারল ফ্রাইডে। আগে খাওয়ার লোক ছিলাম আমি একা, এখন দুজনে খাওয়ার মতো ফসল ফলাতে হলে আগের জমিটুকুতে আর চলবে না। অতএব চাষের জন্য আগেরটার চেয়েও বড় এক খণ্ড জমি পছন্দ করলাম। এবার ঘিরে নিতে হবে জায়গাটা। ফ্রাইডে থাকায় আগের মতো হাড় ভাঙা খাটুনি আর করতে হলো না। দুজনে মিলে কয়েকদিনের মধ্যেই বেড়া দিয়ে ফেললাম জায়গাটার চারপাশে। দারুণ পরিশ্রম করতে হলো। এ ধরনের কাজ আগে ও কখনো করেনি, তবু টকবকে উৎসাহ নিয়ে করে গেল। কাজটা কেন করছে বললাম ওকে। ও আছে বলে খাওয়ার জন্য বেশি রুটি লাগবে এবং সেই কারণে বেশি ফসল ফলাতে হবে, তা না হলে বছরের শেষে টান পড়বে খাবারে। ব্যাপারটা বুঝতে পেরে একটু অপ্রস্তুত হলো ফ্রাইডে। ও এসে পড়ায় আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে ভেবে একটু লজ্জিত যেন। ইশারায় বুঝিয়ে দিল কি করতে হবে, বলে দিলে জান প্রাণ দিয়ে খাটবে ও। কিছুদিনের মধ্যে কাজ চালানোর মতো ইংরেজি শিখে গেল ফ্রাইডে। যেসব জিনিসের নাম একবার উচ্চারণ করেছি ওর সামনে, সেগুলো শিখে নিয়েছে অবলীলায়। সেই সাথে আমিও আবার জিভটাকে খাওয়া ছাড়া অন্য কাজে ব্যবহার করতে শুরু করেছি। ফ্রাইডের সঙ্গে কথা বলে সত্যিই খুব আনন্দ পাই। তাছাড়া ওকে বেশ পছন্দ করে ফেলেছি আমি। ওর সরল সততা প্রতিদিনই যেন আরও বেশি করে অনুভব করছি। ক্রমশ যেন ভালোবেসে ফেলেছি ছেলেটাকে। আর ওর দিক থেকে আমার মনে হয় সবচেয়ে ভালোবাসার জিনিসের চেয়েও বেশি ভালোবেসেছে আমাকে। একদিন ভাবলাম নিজের দেশ এবং মানুষের জন্য এখনো টান আছে কিনা ফ্রাইডেকে বাজিয়ে দেখা যাক। এদের জাতি কখনো যুদ্ধে হেরেছে কিনা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা সবসময় যুদ্ধে ভালো করি, জবাব দিল ফ্রাইডে। আচ্ছা, তোমরা সবসময় যুদ্ধে ভালো করো, বললাম আমি। তাহলে ফ্রাইডে, তুমি ধরা পড়লে কিভাবে? আমরা অন্যদের অনেক মারি, তাই। অনেক মারো? তাহলে ধরল কি করে? আমাদের চেয়ে অনেক বেশি ওরা, 1, 2, 3 জন। আর আমাকে ধরল। অন্য জায়গায় আমাদের লোকেরা ওদের অনেক বেশি ধরল। ওরা অনেক বেশি লোককে ধরেছিল বোঝাতে চাইল। তাহলে তোমাদের অন্য লোকরা তোমাদেরকে 4 জনকে বাঁচাতে পারল না কেন? ওরা 1, 2, 3 জন আর আমাকে নিয়ে দৌড়ে নৌকায় উঠে পড়ল। আমাদের লোকদের নৌকা ছিল না। আচ্ছা ফ্রাইডে, তোমাদের লোকেরা যাদের ধরেছিল তাদের কি করা হয়েছিল? এদের মতো খেয়ে ফেলেছিল? হ্যাঁ, আমরাও মানুষ খাই, সব খায়। কোথায় নিয়ে গিয়ে খায়? অন্য জায়গায় চলে যায়, যেখানে ইচ্ছা। এখানেও আসে নাকি ওরা? হ্যাঁ, এখানেও আসে, অন্যদিকে। ওদের সঙ্গে তুমি কখনো এ দ্বীপে এসেছ? হ্যাঁ। হাত উঁচু করে দ্বীপের উত্তর পশ্চিম দিকে দেখালো ফ্রাইডে।
বুঝলাম আগে অনেকবারই মানুষ খাওয়ার উৎসবে যোগ দিতে এ দ্বীপে এসেছে ফ্রাইডে। একবার নাকি ২০ জন পুরুষ, ২ জন মেয়ে এবং একটা বাচ্চাকে খেয়েছিল ওরা। ২০ সংখ্যাটা অবশ্য উচ্চারণ করতে পারল না ও। সমান সংখ্যক পাথর মাটিতে রেখে ব্যাপারটা বোঝাল। এইসব আলাপের পর আমি জিজ্ঞেস করলাম, এখান থেকে কত দূরে ওদের দেশ? এখানে আসার সময় মাঝে মধ্যে ২-১টা কেন ডুবে যায় কি না? জবাবে যা বলল তার মর্মার্থ হল, কোনো কেন ডুবছে বলে ওর জানা নেই, কোনো বিপদ নেই, শুধু সাগরে কিছু দূর আসার পর খুব স্রোত আর বাতাস থাকে। স্রোতটা সবসময় সকালের যে দিকে যায়, বিকেলে তার উল্টো দিকে যায়। বুঝলাম জোয়ার ভাটার কথা বোঝাতে চাইছে ও। দেশটা কত দূরে সে সম্পর্কে সঠিক কিছু বলতে পারল না। আরও ১০০০টা প্রশ্ন করলাম ওকে, ওদের দেশ সম্পর্কে, সেখানকার লোক সম্পর্কে, সমুদ্র, উপকূল, কোন কোন জাতি উপকূলের কাছে বাস করে, কিছুই বাদ দিলাম না। ২-১টা জাতির নামও জানতে চাইলাম, কিন্তু ক্যারিব ছাড়া অন্য কোনো নাম ও বলতে পারল না। বুঝলাম ক্যারিবীয়দের কথা বলছে। ফ্রাইডে আরও জানালো, চাঁদ যেখানে ডুবে যায় তার চেয়েও অনেক দূরে জায়গাটা নিশ্চয়ই ওদের দেশের পশ্চিম দিকে। দাড়িওয়ালা সাদা মানুষদের সঙ্গে লড়াই করছে ওরা। আমার মতো নাকি লোকগুলো, ওদের অনেক লোককে নাকি হত্যা করেছে এই সাদা মানুষরা। বুঝলাম স্পেনিয়ার্ডদের কথা বলছে। এরপর জিজ্ঞেস করলাম, ওই দ্বীপ থেকে এই সাদা মানুষদের কাছে যাওয়ার কোনো উপায় আছে কি না? হ্যাঁ, 2টো কেন হলে যেতে পারবেন, বলল ও। 2টো কেন বলতে কি বোঝাচ্ছে ভেবে পেলাম না প্রথমে। আরও কিছু প্রশ্ন করার পর বোঝা গেল 2টো কেন বলতে 2টো কেন সমান বড় নৌকা বোঝাচ্ছে ও। বেশ কিছুদিন পর, এখন ফ্রাইডে আমার প্রায় সব কথাই বোঝে, জবাবও দিতে পারে সব প্রশ্নের। এ সময় একদিন কিছু আধ্যাত্মিক বিষয় নিয়ে আলাপ হলো ওর সাথে। তোমাকে কে সৃষ্টি করেছে জানো? প্রশ্ন করলাম আমি। হঠাৎ প্রশ্নটা শুনে কেমন যেন হকচকে গেল ফ্রাইডে। কিছুই বুঝতে পারল না প্রথমে, ভাবল আমি ওর বাবার কথা জিজ্ঞেস করছি। বুঝলাম এভাবে চলবে না। অন্যদিক থেকে চেষ্টা করলাম এবার। আচ্ছা বলো দেখি, সমুদ্র, মাটি, আকাশ, পাহাড়, জঙ্গল, এগুলো তৈরি করেছে কে? কেন, বেনামুখী, বলল ফ্রাইডে। সবার ধরার ছোঁয়ার বাইরে থাকে, অনেক অনেক বয়স, সব কিছুর চেয়ে বেশি বয়স, সাগর, মাটি, চাঁদ, তারা, সব কিছুর চেয়ে। এছাড়া আর কিছু বলতে পারল না ফ্রাইডে। আচ্ছা, এই বুড়ো লোকটা যখন সব কিছু তৈরি করেছেন, তখন সবাই কেন তার উপাসনা করে না? গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল ও। তারপর আশ্চর্য সরলতার সঙ্গে বলল, সবাই তো তাকে ও বলে। আচ্ছা, বললাম আমি, তোমাদের দেশের লোকেরা মারা যাবার পর কোথায় যায় নাকি? হ্যাঁ, বেনামুখীর কাছে। তোমরা যাদের খেয়ে ফেলো তারা? তারাও। ঈশ্বর সম্পর্কে ওদের ধারণা কি তা জানা গেল। এবার এক ও অদ্বিতীয় সত্য ঈশ্বর সম্পর্কে ধারণা দিতে শুরু করলাম আমি। আকাশের দিকে ইশারা করে বললাম, মহান সৃষ্টিকর্তা ওখানে থাকেন। শুধু পৃথিবী নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি করেছেন তিনি। তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন, যা খুশি দিতে পারেন আমাদের, ইচ্ছে হলে নিয়েও নিতে পারেন। তিনি সব কিছু দেখতে পান, শুনতে পান। কেউ যদি মনে মনে কিছু বলে, তাও শুনতে পান। কে কি ভাবছে তারও অজানা নয় তা। হাঁ করে কথাগুলো গিলতে লাগলো ফ্রাইডে। মহান যিশুর কথা বললাম। ঈশ্বরের ইচ্ছায় বিপদগামী মানুষকে ত্রাণ করতে এসেছিলেন তিনি। কিভাবে আমাদের ঈশ্বরকে ডাকা উচিত তা শিখিয়ে গেছেন। গম্ভীর মুখে শুনল ও, কোনো মন্তব্য করল না। কয়েকদিন পর হঠাৎ ফ্রাইডে বলল, আমার মনে হয় আপনার ঈশ্বর আর আমাদের বেনামুখীর চেয়ে অনেক ক্ষমতাবান। সামান্য একটু দূরে থাকে বেনামুখী, কিন্তু একটা কথাও শুনতে পায় না। তার সঙ্গে কথা বলার জন্য পাহাড়ে চড়তে হয় আমাদের। তুমি কখনো গেছো নাকি কথা বলতে?
জিজ্ঞেস করলাম। না, কম বয়সীরা যায় না, বুড়োরাই কেবল যায়। যারা যারা যায় তাদের আমরা উকা কাকি বলি। তারা ও বলতে ওখানে যায়, ফিরে এসে বেনামুখী কি বলেছে জানায়। দু একটা প্রশ্ন করে বুঝতে পারলাম ও বলা মানে প্রার্থনা করা, আর উ কাকি সম্ভবত পুরোহিত জাতীয় কিছু। ফ্রাইডেদের ধর্মের কাঠামো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবার পর ওদের বেনামুখী সম্পর্কে ধারণা অন্তঃসারশূন্যতা নিয়ে বললাম ওকে। শয়তানের কথা বললাম, কি করে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল শয়তান তা বললাম। তারপর থেকে মানুষকে বিপদে চালানোর ব্রত নিয়েছে সে। শয়তানের ইচ্ছে মতো চললে কি শাস্তি হবে মানুষের তাও বললাম। মন দিয়ে আমার কথা শুনল ফ্রাইডে। তারপর আচমকা এমন একটা প্রশ্ন করে বসল যে হকচকিয়ে গেলাম আমি। আপনি বললেন ঈশ্বর শয়তানের চেয়ে অনেক মহান, শক্তিশালী আর ক্ষমতাবান। হ্যাঁ ফ্রাইডে, ঈশ্বর শয়তানের চেয়ে অনেক শক্তিশালী, ক্ষমতাবান, এবং সেই কারণেই আমরা শয়তানের উপাসনা না করে ঈশ্বরের উপাসনা করি। কিন্তু একটু দ্বিধার সঙ্গে বলল ফ্রাইডে, ঈশ্বর যখন শয়তানের চেয়ে বেশি শক্তিশালী, তখন কেন শয়তানকে মেরে ফেলল না ঈশ্বর? তাহলে তো সে মানুষকে আর বিপদে নিতে পারত না। প্রশ্নটা শুনে অনেকক্ষণ কোনো কথা সরল না আমার মুখ দিয়ে। শুনতে পাইনি এমন একটা ভাব করলাম, কিন্তু ছাড়ল না ফ্রাইডে। আবার জিজ্ঞেস করল। ইতিমধ্যেই কিছুটা সামলে নিতে পেরেছি আমি। বললাম, শেষ পর্যন্ত ঈশ্বর ওকে ভয়ানক শাস্তি দেবেন। ওর শাস্তি তুলে রাখা হয়েছে, অনন্তকাল নরকের আগুনে জ্বলবে শয়তান। এই জবাবে সন্তুষ্ট হতে পারল না ফ্রাইডে। আমার কথাগুলোই আবার উচ্চারণ করল। তুলে রাখা হয়েছে কেন? অনেক আগে কেন মেরে ফেলা হয়নি শয়তানকে? অনেক আগে মারা হয়নি, ঠিক আছে, এখন কেন মারা হচ্ছে না? আচ্ছা, তার আগে আমার একটা কথার উত্তর দাও। বললাম আমি, তুমি বা আমি যখন খারাপ কাজ করি সঙ্গে সঙ্গে ঈশ্বর মেরে ফেলেন না কেন আমাদের? ভুল স্বীকার করে ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন আমাদের। তার মানে আপনি, আমি, শয়তান সবাই যদি ভুল বুঝতে পেরে ভালো হয়ে যায় তাহলে মাফ করে দেবেন ঈশ্বর? আবার দেয়ালে পিঠ ঠেকে গেল আমার। কি বলবো? মানুষ যদি অনুতপ্ত হয় তাহলে হয়তো মাফ করে দেবেন ঈশ্বর, জানি না ঠিক, কিন্তু শয়তানকে? প্রসঙ্গটার ইতি টানার জন্য তাড়াতাড়ি একটা কাজের ছুতু ধরে উঠে পড়লাম। ফ্রাইডেকেও পাঠিয়ে দিলাম একটা কাজ দিয়ে। তারপর প্রার্থনায় বসলাম। কায়মনে ডাকলাম ঈশ্বরকে, হতভাগা জঙ্গলিটার মনে বিশ্বাস জন্মানোর ক্ষমতা দাও আমাকে ঈশ্বর। একদিন আমার জীবনের সব কথা শোনালাম ফ্রাইডেকে। বাড়ি ছেড়ে পালানো থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত, তারপর এখানকার নিঃসঙ্গতার কথা, এই নির্জন দেশে কি করে প্রাণ ধারণ করেছে সেই কথা, সেই ভূমিকম্পের কথা, প্রথমবার জঙ্গলিদের পায়ের ছাপ দেখে কেমন ভয় পেয়েছিলাম, কোনো কিছুই বাদ দিলাম না। ঝড়ে সৈকতে উঠে পড়া সেই বড় নৌকাটা দেখালাম একদিন। রোদ বৃষ্টি ঝড়ে একেবারে জীর্ণ দশা এখন ওটার। জায়গায় জায়গায় খুলে এসেছে তক্তা। নৌকাটা দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ফ্রাইডে। গভীরভাবে চিন্তা করছে কিছু, তারপর বলল, আমাদের দেশে এরকম নৌকা আসতে দেখেছি। বেশ কিছুক্ষণ ওর কথার তাৎপর্য বুঝতে পারলাম না আমি। দু একটা প্রশ্ন করে শেষ পর্যন্ত যা বুঝলাম তা হলো, কোনো এক সময় এরকম একটা নৌকা ওদের দেশের উপকূলে এসে ভিড়েছিল। সাদা লোকগুলোকে বাঁচিয়েছিলাম আমরা, বলল ও। সাদা মানুষে ভর্তি ছিল সেই নৌকা। কতজন? আঙ্গুল গুনে গুনে যা দেখালো তাতে বুঝলাম 17 হবে। কি হয়েছে ওদের? আবার প্রশ্ন করলাম। বেঁচে আছে, আমাদের সাথে আছে এখনো। কথাটা শুনে মনে হলো লোকগুলো সেই ঝড়ের রাতে বিধ্বস্ত স্প্যানিশ জাহাজটার নাবিক হতে পারে। জাহাজটা ডুবে পাহাড়ের ফাঁকে আটকে যাওয়ার পর লোকগুলো হয়তো বাঁচার আশায় নৌকায় উঠে রওনা হয়েছিল উপকূলের দিকে, কিন্তু ঝড়ের দাপটে এদিকে না এসে ফ্রাইডেদের উপকূলে চলে যায়।
খুঁটিয়ে খুঁটিয়ে আরও প্রশ্ন করলাম ফ্রাইডেকে। এখন ঠিক কী অবস্থায় আছে সাদা লোকগুলো জানতে চাইলাম। আমাদের লোকজনের সাথে আছে ওরা, আশ্বস্ত করার ভঙ্গিতে বলল ও। এখনও আছে, প্রায় 4 বছর আগে এসেছে। ওরা একা একা থাকে, মাঝে মাঝে খাবার দাবার দিয়ে সাহায্য করি আমরা। ওদের মেরে খেয়ে ফেলোনি কেন তোমরা? না, সাদা মানুষদের সাথে ভাই পাতিয়েছে ওরা। ব্যাপারটা ঠিক বুঝতে না পারলেও উচ্চবাচ্য করলাম না কোনো। বেশ কিছুদিন পর দ্বীপের পূব পাশের উঁচু একটা পাহাড়ে উঠেছি আমি আর ফ্রাইডে। পরিষ্কার দিনটা, স্পষ্ট দেখতে পেলাম মূল ভূখণ্ড অর্থাৎ আমেরিকা মহাদেশ। ফ্রাইডেও দেখল, সেই সঙ্গে খুশিতে লাফাতে লাগলো ও। কি খুশি, কি আনন্দ! এই যে আমার দেশ, ওই যে আমার দেশ। ওর চোখে মুখে এমন আনন্দের অভিব্যক্তি দেখে একটু দমে গেলাম আমি। এখনও বোধহয় নিজের দেশ জাতির প্রতি টান রয়েছে ওর। সেটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ওর স্বভাবের কি কোনো পরিবর্তন হয়নি এখনও? নিজের দেশে ফিরে গেলে কি আবার মানুষ খেকো জঙ্গলিতে পরিণত হবে ও? এতদিন একটু একটু করে যে সত্য ধর্মের শিক্ষা দিয়েছি, ভুলে যাবে সব? আমার প্রতি কৃতজ্ঞতা বোধ? ওর স্বস্তিতে কাটল কয়েকটা দিন। কোনো মতে ভুলতে পারছে না ওর সেদিনকার আনন্দে উদ্ভাসিত মুখটার কথা। ফ্রাইডে আবার জঙ্গলি মানুষ খেকো হয়ে যাবে, কথাটা প্রায় বদ্ধমূল হয়ে গেছে আমার মনে। ভয়ের চেয়ে দুঃখটাই লাগছে বেশি। আবার নিঃসঙ্গ হয়ে যাব আমি। কিছুদিন পর আবার একই পাহাড়ে উঠেছি আমরা। দিনটা মেঘলা বলে দূরের মূল ভূখণ্ড দেখা যাচ্ছে না। তবু ফ্রাইডেকে বাজিয়ে দেখতে চাইলাম আমি। বললাম, তোমার নিজের দেশে নিজের লোকদের ভিতরে যেতে চাও না তুমি ফ্রাইডে? হ্যাঁ, বলল ও। খুব খুশি হব যেতে পারলে। কি করবে ওখানে গিয়ে? আবার বনো হয়ে যাবে? মানুষের মাংস খাবে? উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকালো ও, মাথা নেড়ে বলল, না না, ফ্রাইডে ওদের ভালো হতে বলবে, ঈশ্বরের উপাসনা করতে, আর রুটি আর পশুর মাংস দুধ খেতে বলবে, মানুষের গোশ না খেতে বলবে। কেন? তাহলে ওরা মেরে ফেলবে না তোমাকে? কথাটা শুনে একটু গম্ভীর হয়ে গেল ও। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, ওরা মারবে না, শিখবে ওরা। তারপর জিজ্ঞেস করলাম, ও এক্ষুনি চলে যেতে চায় কিনা? একটু হেসে জবাব দিল ফ্রাইডে, অতদূর সাঁতরে যেতে পারবো না যে। তোমাকে যদি একটা কেন বানিয়ে দেই? আপনি যদি যান তাহলে যাব। আমি? ওরা খেয়ে ফেলবে না আমাকে? না না, আমি ওদের করতে দেব না অমন কাজ। তারপর সবিস্তারে জানালো 17 জন দাড়িওয়ালা সাদা মানুষের সাথে কেমন ভালো ব্যবহার করেছে ওরা। এ সময় থেকে আবার আমার মনে ঘুরপাক খেতে লাগলো চিন্তাটা, যেতেই হবে ওখানে। দাড়িওয়ালা লোকগুলো সম্ভবত স্প্যানিশ অথবা পর্তুগিজ। হয়তো মিলিত হতে পারবো ওদের সাথে। সবাই মিলে চেষ্টা করলে হয়তো পালানোর একটা উপায় করতে পারবো। এরকম ভেবে কয়েকদিন পর ফ্রাইডেকে নিয়ে রওনা হলাম দ্বীপের অন্য পাশের উদ্দেশ্যে। আমার নৌকাটা যেখানে ডুবিয়ে রেখেছি সেখানে গিয়ে দুজনে মিলে নৌকাটা তুললাম পানি থেকে, উঠে বসলাম। তারপর, এবার ফ্রাইডে, বললাম আমি, যাব তোমার দেশে? প্রস্তাবটা শুনে মুঠি উৎফুল্ল হল না ফ্রাইডে। বলল, খুবই ছোট নৌকা, এত ছোট নৌকা নিয়ে অত দূর যাওয়া যাবে না। আগে যে একটা বড় নৌকা বানিয়েছিলাম ওকে বললাম সে কথা। এবার একটু উজ্জ্বল হয়ে উঠল ওর দৃষ্টি। পরদিন দুজনে মিলে গেলাম ক্যানোটার কাছে, যেটাকে পানিতে ভাসাতে পারিনি আমি। এতদিন পরে থেকে করুণ দশা হয়েছে ওটার। 22-23 বছর একটানা রোদে শুকিয়ে আর জলে ভিজে শেষ অবস্থায় পৌঁছে গেছে। হাত দিতে ঝুরঝুর করে ভেঙে এলো পচা কাঠ। নৌকাটা দেখল ফ্রাইডে, জানালো, এরকম একটা নৌকা হলে সম্ভব। ঠিক আছে, বললাম আমি, এরকম একটা নৌকা তৈরি করে ফেলবো আমরা।
সেটাতে করে বাড়ি ফিরতে পারবে তুমি। কথাটা শুনে গম্ভীর হয়ে গেল ফ্রাইডে। কথা বলল না অনেকক্ষণ। দুঃখ পেয়েছে যেন। আশ্চর্য, ওর তো খুশি হওয়ার কথা। কি ব্যাপার, কথা বলছো না কেন তুমি? জিজ্ঞেস করলাম। আপনি ফ্রাইডের উপর রেগে গেছেন, বলল ও। কি করেছি আমি? আরে কি বলছো তুমি? আমি রেগে গেছি কে বলল? রাগেননি? রাগেননি তাই না? তাহলে ফ্রাইডে চলে যাবে কেন? কেন, তুমি না সেদিন বললে দেশে যেতে পারলে তুমি খুশি হবে? হ্যাঁ বলেছি, কিন্তু ফ্রাইডে একা যাবে না। মাস্টার না গেলে ফ্রাইডে যাবে না, কোনোদিনই যাবে না। শোনো ফ্রাইডে, নরম গলায় বললাম আমি ওখানে গিয়ে কি করব? ঝট করে আমার দিকে তাকালো ও। কেন? অনেক ভালো কাজ করবেন আপনি। বুনো মানুষদের ভালো মানুষ হতে শেখাবেন, ঈশ্বরের উপাসনা করতে শেখাবেন। আমার উপর ফ্রাইডের আস্থা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। অপ্রস্তুত গলায় বললাম, কি বলছো? তুমি যদি জানতে ফ্রাইডে, আমি নিজেই তো জানি না, ওদের কি শিখাবো? হ্যাঁ, আপনি আমাকে যা শিখিয়েছেন ওদেরও তাই শিখাবেন। না ফ্রাইডে, তুমি চলে যাও, আমি এখানেই থাকি। একা থাকতে কোনো অসুবিধা হবে না আমার। বেশ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল ও। তারপর ছুটে গিয়ে একটা ছোট কোঠার এনে দিল আমার হাতে। জিজ্ঞেস করলাম, কি করবে এটা দিয়ে? ফ্রাইডেকে মেরে ফেলুন, হাঁপাতে হাঁপাতে বলল ও। কি আশ্চর্য, কেন তোমাকে মেরে ফেলব? ফ্রাইডেকে তাড়িয়ে দেবেন কেন? তার চেয়ে মেরে ফেলেন। চিকচিক করে উঠল ওর দু চোখের কোণা। অভিভূত হয়ে গেলাম আমি। একটা জঙ্গলি বই তো নয়, এই কদিনে এতটা ভালোবেসে ফেলেছে আমাকে। ঠিক আছে ফ্রাইডে, বললাম আমি, তোমাকে একা যেতে হবে না, গেলে আমরা দুজনেই যাব। অশ্রু ভেজা চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ওর। বুঝতে পারলাম নিজের দেশ এবং জাতির জন্য ফ্রাইডের কতটুকু টান আমার জন্য তার চেয়ে মোটেই কম নয়, বরং বেশি। আমি ওর দেশের লোকদের সভ্য করে তুলতে পারবো এমন একটা আশাতেই ও আমাকে নিয়ে যেতে চাইছে ওখানে। ঠিক আছে, যাব আমি, কিন্তু তার আগে বড় একটা কেন তৈরি করতে হবে। দেরি না করে ফ্রাইডেকে নিয়ে কাজে লেগে গেলাম। প্রথম কাজ, জুৎস একটা গাছ খুঁজে বের করা। যথেষ্ট গাছ আছে দ্বীপে, ছোটখাটো একটা নৌবহর তৈরি করা যাবে, কিন্তু আমি চাইছি গাছটা যেন পানির খুব কাছাকাছি হয়। তা না হলে প্রথমটার মতো এটাও ডাঙ্গার উপরে পৌঁছবে। পানির কাছে অনেক গাছই আছে, কিন্তু প্রয়োজন মতো মোটা আর শক্ত না হলে ভালো হবে না। চলতে লাগলো খোঁজাখুঁজি। এ ব্যাপারে আমার চেয়ে ফ্রাইডের অভিজ্ঞতা বেশি। শেষ পর্যন্ত ওই পছন্দ করল গাছ। প্রথম ক্যানোটা যে গাছ দিয়ে বানিয়েছিলাম প্রায় সেটার মতোই মোটা। ফ্রাইডেই কেটে শোয়ালো গাছটাকে। যে অংশ দিয়ে নৌকা হবে গাছের বাকি অংশ থেকে কেটে আলাদা করা হলো সেটুকু। দুজনে মিলে কোরাল আর বাটালি চালিয়ে বাইরের দিকটা নৌকার চেহারা দিলাম। এবার ভেতরেরটা গর্ত করতে হবে। আগুন পুড়িয়ে করার পরামর্শ দিল ফ্রাইডে। ওদের দেশে এভাবেই তৈরি করা হয় ক্যানোর খোল। বুদ্ধিটা ভালো, অনেক সহজে করা যায় গর্ত, কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে গেলে পুরো নৌকাটাই বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং ঝুঁকি নিলাম না আমি। ফ্রাইডেকে বললাম, আগুন ছাড়াও গর্ত করা যাবে? কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল ও। কিছুই ঢুকছে না যেন মাথায়। হাতুড়, বাটাল, কুড়াল এসব যন্ত্রপাতি দিয়ে কি করে কাজটা করা যাবে ব্যাখ্যা করে বুঝালাম আমি। এতক্ষণে বুঝল ফ্রাইডে। কিভাবে কি করতে হবে দেখিয়ে দিলাম প্রথমে, তারপর শুরু হলো কাজ। আমার চেয়ে অনেক দ্রুত কাজ করল ফ্রাইডে। নতুন কিছু করার আনন্দে ওর হাত চলছে বেশি। অবশেষে তৈরি হলো নৌকা। প্রথম ক্যানোটা বানাতে যা সময় লেগেছিল তার প্রায় অর্ধেকই হয়ে গেল। এবার পানিতে ভাসাতে হবে। পুরো নৌকা তৈরি করতে যা খাটুনি গেছে তার চেয়ে অনেক বেশি খাটুনি লাগলো ওটা পানিতে ভাসাতে। বেশ কয়েকটা সোজা গাছের ডাল দিলাম তলে, তারপর ওগুলোর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে ঠেলে নিয়ে গেলাম নৌকাটাকে। পরিশ্রম অনেক কম হলো এতে।
কিন্তু যা হলো তাও খুব কম নয়। অবশ্য নৌকাটা পানিতে নামাতে পারার সঙ্গে সঙ্গে ভুলে গেলাম সব কষ্ট। অনায়াসে 20 জন নিয়ে সাগর পাড়ি দিতে পারবে ওটা। দুজনে উঠলাম নৌকায়, আমি বসে রইলাম, চালানোর মক্স করতে লাগলো ফ্রাইডে। এমন আশ্চর্য দক্ষতার সাথে ও মাত্র একটা বইটা নিয়ে নৌকাটা বাইতে ঘোরাতে নিয়ন্ত্রণ করতে লাগলো যে অবাক না হয়ে পারলাম না আমি। কি, এ নৌকায় যাওয়া যাবে তো তোমার দেশে? জানতে চাইলাম। হ্যাঁ। চালিয়ে নিতে পারবে? খুব পারবো, জোর বাতাস হলেও পারবো। কিন্তু আমার মাথায় অন্য একটা বুদ্ধি আছে, যার বিন্দু বিসর্গ জানে না ফ্রাইডে। পাল খাটানোর জন্য নৌকাটা এবার একটা মাস্তুল লাগাতে হবে, নোঙ্গরেরও ব্যবস্থা করতে হবে। 2 মাস লাগলো মাস্তুল, পেছনে একটা হাল আর কাজ চালানোর মতো একটা নোঙ্গর লাগাতে। এগুলো করতে করতে পালতোলা জাহাজ বা নৌকা চালানোর কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে ফেললাম ফ্রাইডেকে। দাঁড় বা বৈঠা চালানোর কাজে খুব দক্ষ হলেও হাল বা পালের ব্যবহার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না ওর। সামান্য কয়েকদিন অনুশীলনের পর কম্পাসের ব্যবহার ছাড়া আর বাকি সব শিখে নিল ও। মোটামুটি একজন দক্ষ নাবিকে পরিণত হলো ফ্রাইডে। বেশ কয়েকদিন চেষ্টা করেও কম্পাস সম্পর্কে বিশেষ কিছু বোঝাতে পারলাম না ওকে। দ্বীপে আটকে পড়া 27 বছরে পড়লাম। যদি গত 3 বছর ধরে, অর্থাৎ ফ্রাইডেকে পাবার পর থেকে একবারও মনে হয়নি এখানে আমি আটকে আছি, তবু আজকাল প্রায় মনে হয় মুক্তির দিন এসে গেছে। খুব দেরি নেই আর, সম্ভবত এ বছরটাই এখানে আমার শেষ বছর। বর্ষাকাল এসে গেল। অন্যান্য বারের মতো এবারও বৃষ্টির সময় বাইরের চেয়ে ঘরেই থাকতে হচ্ছে বেশি। নতুন নৌকাটা আমার দ্বীপের এপাশের খাড়িতে, প্রথমবার যেখানে ভেলা থেকে মাল নামিয়েছিলাম সেখানে এনে রেখেছি। দড়ি দিয়ে বেঁধে পানিতে ভাসিয়ে রাখার বুদ্ধিটা নিরাপদ মনে হচ্ছে না। ঝড়ে দড়ি ছিঁড়ে যদি একবার ভেসে যায় তাহলে সারা জীবন কপাল চাপড়ালেও আর ফেরত পাওয়া যাবে না। গোড়া থেকে শুরু করতে হবে আবার। কি করা যায় ভেবে পেলাম না প্রথমে। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একটা বুদ্ধি এলো মাথায়। খাড়ির এক ধারে নৌকাটাকে এঁটে যায় এত বড় একটা গর্ত করতে বললাম ফ্রাইডেকে। এমন জায়গা করা হলো গর্তটা যেখানে ভাটার সময় পানি থাকে না। গর্ত তৈরি হলো, জোয়ারের সময় পানি এসে ভরে গেল জায়গাটা। আমি আর ফ্রাইডে নৌকাটা নিয়ে গেলাম সেখানে। ভাটার সময় পানি নেমে গেল। এবার দুজনে মিলে গর্তের শেষ প্রান্তে মজবুত করে বাঁধ দিয়ে দিলাম মাটি দিয়ে। জোয়ারের সময় পানি আর আসতে পারবে না ভেতরে। শুকনো জায়গায় রইল নৌকা। বৃষ্টি যেন না লাগে সেজন্য বড় বড় ডাল এনে ঢেকে দিলাম। নভেম্বর ডিসেম্বর মাসে রওনা হব ভাবছি। সে পর্যন্ত এখানে এভাবেই থাকবে নৌকাটা। ঝড় বাদলের দিন প্রায় শেষ। আর কদিন পর পুরোদস্ত শুকনো মৌসুম শুরু হবে। মানসিক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে অনেক আগে। যাত্রার প্রস্তুতি নিতে হবে এবার। খাবার দাবার, পানি এবং আনুষঙ্গিক জিনিসপত্র কি কি নিতে হবে না হবে ঠিক করে ফেলেছি। এখন সেগুলো সংগ্রহ করে নৌকায় বুঝাই দেবার অপেক্ষা। এই সময় একদিন সকালে ফ্রাইডেকে সাগর তীরে যেতে বললাম, একটা কচ্ছপ পাওয়া যায় কিনা দেখতে। মাংস ছাড়াও প্রচুর ডিম পাওয়া যায় ওগুলো থেকে। হঠাৎ দেখি ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে ফ্রাইডে। বাইরের দেয়ালটা প্রায় উড়ে পার হয়ে এলো। ও মাস্টার, দুঃখ খুব খারাপ। হাঁপাতে হাঁপাতে চিৎকার করল ও। কি ব্যাপার ফ্রাইডে, কি হয়েছে? ওখানে ওখানে একটা দুটো তিনটে কেন, একটা দুটো তিনটে। তাতে কি হয়েছে? ওকে সাহস দেওয়ার ভঙ্গিতে বললাম আমি। অত ঘাবড়াবার কি আছে? আমার অভয়বাণীতে কাজ হলো না বিশেষ। রীতিমতো আতঙ্ক ফ্রাইডের চেহারায়। যেদিন ওকে উদ্ধার করেছিলাম সেদিনকার মতো। বারবার অভয় দেয়া সত্ত্বেও স্বস্তি বোধ করল না ও। কেমন করে জানি ওর ধারণা হয়েছে ওকেই খুঁজতে এসেছে জঙ্গলিগুলো। শোনো ফ্রাইডে, একটু ঝাঁজের সাথেই বললাম আমি। তোমার চেয়ে কি আমার বিপদ কম?
আমাকে পেলে কি ওরা ছেড়ে দেবে? একটু শান্ত হও, ওদের সাথে লড়াই করতে হবে। তুমি লড়বে ফ্রাইডে? হ্যাঁ, কিন্তু ওরা যে অনেক। তাতে কি হয়েছে? আমাদের গুলির শব্দ শুনে ওরা ভয়ে পালাবে। তারপর জিজ্ঞেস করলাম, আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কিনা ও? নিশ্চয় মাস্টার, বলল ফ্রাইডে। আপনি বললে মরতে রাজি আছি। দুটো ছোট বন্দুকে গুলি বারুদ ভরতে বললাম ওকে। আমি নিজে গুলি ভরলাম 4টে বড় বন্দুকে। বড় তলোয়ারটা খাপ খুলে ঝুলিয়ে নিলাম কোমরে। ফ্রাইডেকে দিলাম ছোট্ট একটা কুঠার। ও সেটা কোমর বন্ধের সাথে আটকে নিল। অস্ত্রসজ্জা শেষ। দূরবীনটা নিয়ে পাহাড়ের উপর গিয়ে উঠলাম আমি। দেখলাম 21 জন মানুষ খেকো জঙ্গলি, 3 জন বন্দী আর 3টে কেন। মাত্র তীরে নেমেছে তারা। আমরা নৌকা রেখেছি যে খাড়িতে তার পাশে। ঘন জঙ্গল জায়গাটায়, সাগর পর্যন্ত নেমে গেছে জঙ্গল, ওর পাশে নেমেছে ওরা। পাহাড় থেকে নেমে দ্রুত অস্ত্রগুলো ভাগাভাগি করে ফেললাম। ফ্রাইডেকে দিলাম কোমরে গোজার জন্য একটা পিস্তল আর কাঁধে ঝুলানোর জন্য 3টে বন্দুক। আমি নিলাম একটা পিস্তল আর বাকি বন্দুক 3টে। পকেটে করে ছোট্ট 1 বোতল রামও নিলাম আমি। ফ্রাইডেকে দিলাম গুলি বারুদ ভর্তি বড় একটা থলে। আমার ঠিক পেছনে পেছনে থাকো ফ্রাইডে। আমি না বলা পর্যন্ত কিছু করবে না, গুলি ছুড়বে না, আর একদম মুখ বুজে থাকবে। নিঃশব্দে এগোতে লাগলাম আমরা। জঙ্গলটার প্রান্তে পৌঁছে ফ্রাইডের দিকে ফিরলাম আমি। একটা বড় গাছ দেখে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, জঙ্গলিরা এখন কি করছে? গাছটায় উঠে দেখে আসতে পারবে? চলে গেল ফ্রাইডে। একটু পরেই ফিরে এসে জানালো আগুনের পাশে বসে একজন বন্দির মাংস খাচ্ছে ওরা। অন্য একজনকে বেঁধে শুইয়ে রাখা হয়েছে বালির উপর। এরপর এই লোকটাকে মারবে ওরা। আরও জানালো শুইয়ে রাখা বন্দিটা ওদের জাতের কালো লোক নয়, সেই দাড়িওয়ালা সাদা মানুষদের একজন। শুনে আর এক মুহূর্ত দাঁড়ালাম না আমি। নিঃশব্দে ছুটে গেলাম গাছটার কাছে। একটা ডালে উঠে দূরবীন দিয়ে দেখলাম ফ্রাইডের কথা ঠিক। দাড়িওয়ালা একজন সাদা লোককে হাত পা বেঁধে শুইয়ে রাখা হয়েছে বালুর উপর। সামনে একটা ঝোপ, তার ওপাশে আরেকটা বড় গাছ। জঙ্গলিদের অলক্ষ্যে থেকে এ পর্যন্ত চলে যেতে পারবো সহজে। ওখানে যেতে পারলে বন্দুকের পাল্লার অর্ধেকটার মধ্যে চলে আসবে মানুষ খেকোগুলো। গাছ থেকে নেমে ঝোপের আড়ালে আড়ালে এগোতে লাগলাম। ফ্রাইডেকে বললাম অনুসরণ করতে। ঝোপের ওপাশে বড় গাছটার সামনে খানিকটা জায়গা একটু উঁচু হয়ে টিলার চেহারা নিয়েছে। সেটার উপর উঠতেই চোখের সামনে ভেসে উঠল দৃশ্যটা। নষ্ট করার মতো 1 মুহূর্ত সময় নেই হাতে। 19 জন জঙ্গলি জড়ো হয়ে বসে আছে এক জায়গায়। অন্য 2 জনকে পাঠানো হয়েছে হতভাগ্য খ্রিস্টানটার উপর কসাইগিরি করতে। জঙ্গলি দুটো ঝুঁকে পায়ের বাঁধন খুলছে তারা। ফ্রাইডের দিকে ফিরলাম আমি। ফিসফিস করে বললাম, এখন ফ্রাইডে আমি যা করি ঠিক তাই করবে, ফসকায় না যেন। কাঁধের উপর থেকে বন্দুকগুলো মাটিতে রাখলাম। আমার দেখা দেখি ফ্রাইডেও রাখল। একটা বড় বন্দুক তুলে নিয়ে নিশানা করলাম জঙ্গলিদের দিকে। ফ্রাইডেকেও বললাম করতে। তৈরি তুমি ফ্রাইডে? তাহলে গুলি করো। প্রায় একই সঙ্গে গর্জে উঠল আমার আর ফ্রাইডের বন্দুক। লক্ষ্য ভেদে আমার চেয়ে অনেক ভালো করলো ফ্রাইডে। 2 জনকে মারল আর 3 জনকে আহত করল ও। আমি মারতে পারলাম 1 জনকে আর আহত করলাম 2 জনকে। মুহূর্তে আকাশ ভেঙে পড়ল যেন মানুষ খেকোদের মাথায়। যারা এখনো আহত বা নিহত হয়নি তরাক করে উঠে দাঁড়ালো তারা। তবে ঠিক বুঝে উঠতে পারল না কোন দিক ফেলে কোন দিকে দৌড়াবে। এখনো টের পায়নি আসলে বিপদ এসেছে কোন দিক থেকে। ফ্রাইডে তাকিয়ে আছে আমার দিকে পরবর্তী নির্দেশের জন্য। প্রথমবার গুলি ছোড়ার প্রায় সাথে সাথেই বড় বন্দুকটা নামিয়ে রেখে একটা ছোট বন্দুক তুলে নিয়েছে আমি। দেখা দেখি ফ্রাইডেও তুলে নিয়েছে একটা। তৈরি ফ্রাইডে? হ্যাঁ। তাহলে আবার। ভীত সন্ত্রস্ত জঙ্গলিগুলোর উপর আবার গুলি চালালাম আমরা। ছোট বন্দুকটায় ছররা ভরেছিলাম। মাত্র 2 জন পড়ল, কিন্তু আহত হলো অনেক।
পাগলের মতো চিৎকার করতে করতে ছুটোছুটি শুরু করলো হতভাগাগুলো। ছুটতে ছুটতে 3 জন আহত লোক পড়ে গেল মাটিতে। এবার আমার পিছনে এসো। আরেকটা বড় বন্দুক তুলে নিলাম আমি। ফ্রাইডেও তুলে নিল অন্য বড় বন্দুকটা। শুধুমাত্র এই দুটো বন্দুকেই গুলি ভরা আছে এখন। জঙ্গলের ভেতর দিয়ে এগোলাম আমরা মানুষ খেকুগুলোর দিকে। জঙ্গল পেরিয়ে সৈকতে পৌঁছার পর আমাদের দেখতে পেল না জঙ্গলিরা। আরও কয়েক পা এগোলাম। হ্যাঁ, এবার দেখেছি 2-1 জন। আমি যা করি তা করতে ইশারা করলাম ফ্রাইডেকে। গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করতে করতে ছুটলাম জঙ্গলিদের দিকে। ফ্রাইডেও আসতে লাগলো পেছন পেছন। ও চিৎকার করছে হেরে গলায়। জঙ্গলিদের আতঙ্কের শেষ সীমানায় নিয়ে যাওয়াই আমার উদ্দেশ্য। হাত পা বাঁধা অবস্থায় সৈকতে শুয়ে থাকা দাড়িওয়ালা লোকটার কাছে পৌঁছালাম। তার পায়ের বাঁধন খুলছিল যে জঙ্গলি দুটো। গুলির শব্দে ভেগেছে তারা। সাগরের কাছে গিয়ে ঠেলাঠেলি করে জলে ভাসানোর চেষ্টা করেছে একটা কেন। আরও 3 জন জঙ্গলে গিয়ে হাত লাগিয়েছে তাদের সাথে। ওদের দিকে গুলি করতে ইশারা করলাম ফ্রাইডেকে। আমার ইশারার অর্থ বুঝতে দেরি হলো না ওর। ছুটে আরও 1 পা এগিয়ে গিয়ে গুলি করল। 2 জন মরল আর 1 জন আহত হল। আহত লোকটা মরার মতো পড়ে রইল কেনর খোলের ভেতর। অক্ষত 2 জন ততক্ষণে পানিতে ভাসিয়ে দিয়েছে কেন। প্রাণপণে দাঁড় টানছে খোলা সাগরের দিকে। এই সুযোগে ছুরি বের করলাম আমি। ঝটপট কেটে দিলাম দাড়িওয়ালা লোকটার হাত পায়ের বাঁধন। হাত ধরে তুললাম লোকটাকে। পর্তুগিজ ভাষায় জিজ্ঞেস করলাম, কে তুমি? খ্রিস্টান। ল্যাটিন ভাষায় জবাব দিল সে। দাঁড় করাতে গেলাম লোকটাকে, কিন্তু দাঁড়ানো তো দূরে থাক, বসা অবস্থা থেকেই গড়িয়ে পড়ে গেল আবার। ভীষণ দুর্বল আর আতঙ্কিত হয়ে গেছে। পকেট থেকে রামের বোতলটা বের করে দিলাম তার হাতে। খেতে ইশারা করলাম। বিনা বাক্য বেয়ে ছোট বোতলটা প্রায় খালি করে ফেলল সে। জিজ্ঞেস করলাম, কোন দেশের লোক তুমি? স্পেন। অনেক কষ্টে উচ্চারণ করল লোকটা। এখনো কথা বলতে পারছে না ঠিক মতো। তারপর হাত পা নেড়ে আকার ইঙ্গিতে কতটা কৃতজ্ঞ আমার কাছে তা বোঝানোর চেষ্টা করল। সেনর, ভাঙা ভাঙা স্পেনিশে বললাম আমি। পরে কথা বলবো তোমার সাথে, আগে জঙ্গলিদের সাথে বোঝাপড়াটা সেরে নেই। তুমি এই পিস্তল আর তলোয়ারটা রাখো, দরকার হতে পারে। কোথায় ক্লান্তি, কোথায় দুর্বলতা! অস্ত্র দুটো হাতে পাবার সাথে সাথে লাফ দিয়ে উঠে দাঁড়ালো লোকটা। তলোয়ার হাতে ঝড়ের বেগে এগিয়ে গেল জঙ্গলিগুলোর দিকে। মুহূর্তের মধ্যে ঘাট থেকে আলাদা করে ফেলল 2 জন মানুষ খেকুর কল্লা। বন্দুকের শব্দে এমনিতেই আধমরা অবস্থা জঙ্গলিগুলোর। পালানোর পথ খুঁজে পাচ্ছে না। তার উপর সমানে আক্রমণ করে চলেছি আমরা। আমি আর গুলি করলাম না। দরকার হলে জরুরি মুহূর্তে ব্যবহার করব এই বন্দুকটা। 6টা বন্দুকের ভেতর এই একটাতেই গুলি বারুদ ভরা আছে এখনো। ফ্রাইডের কাছে একটা থলেতে অনেকগুলো বারুদ আর গুলি আছে বটে, কিন্তু বন্দুকগুলোই গুলি বারুদ ভরতে যে সময় লাগবে, ততক্ষণে যাতে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য একটা গুলি ভরা অবস্থায় রাখা দরকার। ফ্রাইডেকে ডেকে বাকি বন্দুকগুলো নিয়ে আসতে বললাম। খুব তাড়াতাড়ি ও কুড়িয়ে আনলো সবগুলো। গুলি ভরাটা ফ্রাইডেকে দিয়ে অন্যগুলোই গুলি ভরতে বসলাম আমি। এরই মধ্যে ভয়ঙ্কর এক দফা লড়াই হয়ে গেল একজন মানুষ খেকুর সাথে স্প্যানিশ লোকটার। হঠাৎ একটা বিরাট কাঠের তলোয়ার নিয়ে তেড়ে আসছিল এক জঙ্গলি। এরকম তলোয়ার দিয়েই মানুষের হাত পা আলাদা করে ওরা। প্রচণ্ড ক্লান্তি আর দুর্বলতা সত্ত্বেও সাহসের সাথে লড়ল স্প্যানিশটা। 2 বড় বড় ক্ষত সৃষ্টি হলো জঙ্গলিটার মাথায়, কিন্তু সেও কম যায় না। যথেষ্ট শক্তিশালী আর দক্ষ তলোয়ার চালানোয় বেশ কিছুক্ষণ লড়াই হলো। কেউ কাউকে হারাতে পারছে না। হঠাৎ স্প্যানিশটার একেবারে কাছে চলে এলো জঙ্গলিটা। প্রবল একটা ধাক্কা মারল। দুর্বল শরীরে ধাক্কাটা সামলাতে পারল না স্প্যানিশ, পড়ে গেল মাটিতে। এ সময় ওকে মারার কথা ভুলে ওর তলোয়ারটা টানাটানি করতে লাগলো জঙ্গলি। তলোয়ার ছেড়ে কোমর থেকে পিস্তল খুলে গুলি করল স্প্যানিশ। সঙ্গে সঙ্গে মারা গেল জঙ্গলিটা। এদিকে স্বাধীনতা পেয়েছে যেন ফ্রাইডে। সমানে তাড়া করে চলছে ভীত সন্ত্রস্ত জঙ্গলিদের। ছোট কোঠারটা ছাড়া আর কিছু নেই ওর হাতে।
তবু কি তেজ! একটা চোখের আড়াল হতেই আরেকটাকে তাড়া করছে। গুলিতে আহত কয়েকটা মানুষ খেকোকে বাগে পেয়ে শেষ করে দিল। ইতিমধ্যে বন্দুকগুলো গুলি ভরে ফেলেছি আমি। স্প্যানিশ লোকটা চাইল একটা বন্দুক, দিলাম ওকে। সেটা নিয়ে ছুটল সে 2 জঙ্গলির দিকে। দুটোকে আহত করল সে, কিন্তু আহত হলেও পড়ে গেল না লোক দুটো। ছুটতে ছুটতে গিয়ে ঢুকল জঙ্গলে। এবার তাড়া করার ভার নিল ফ্রাইডে। লোক দুটোর পেছন পেছন সেও ঢুকে পড়ল জঙ্গলে। একটাকে মারতে পারল, অন্যটা ছুটতে ছুটতে পৌঁছে গেল সাগর তীরে। একটুও দেরি না করে ঝাঁপিয়ে পড়ল পানিতে। আহত শরীরেই সাঁতরাতে লাগলো দূরে চলে যাবার ক্যানোটার দিকে। আশ্চর্য দ্রুত সাঁতরে ক্যানোটার কাছে পৌঁছে গেল লোকটা। 21 জন জঙ্গলির মধ্যে এই 4 জন ছাড়া আর কেউই রেহাই পায়নি আমাদের হাত থেকে। গুলির পাল্লার বাইরে চলে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ক্যানোর জঙ্গলিগুলো। 2-3 বার গুলি ছুড়ল ফ্রাইডে, কিন্তু মনে হয় না লাগাতে পারল একজনকেও। নিঃসন্দেহে লোকগুলো ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলবে দলের অন্যদের। তখন যদি কয়েকশো ক্যানো নিয়ে 1000 খানেক জঙ্গলি এসে চড়াও হয় দ্বীপে, তাহলে কি হবে? গুলি করে কয়জনকে মারব? সুতরাং ঝুঁকি নেওয়া চলবে না, এই কজনকে মেরে ফেলতেই হবে। জঙ্গলিদের ফেলে যাওয়া একটা ক্যানো নিয়ে তাড়া করব ঠিক করলাম। ফ্রাইডেকে আসতে ইশারা করে দৌড়ে গেলাম একটা ক্যানোর কাছে। ক্যানোটার ভিতর তাকাতেই আশ্চর্য হয়ে গেলাম। স্প্যানিশের মতো হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আরেকটা লোক, জঙ্গলি। স্প্যানিশটাকে প্রথম যে অবস্থায় দেখেছিলাম এর অবস্থাও সেই রকম, ভয়ে আধমরা হয়ে আছে। তাড়াতাড়ি হাত পায়ের বাঁধন কেটে দিলাম। দাঁড়ানো তো দূরের কথা, একটা কথাও বলতে পারল না লোকটা। দুর্বুদ্ধ স্বরে একবার গুঙ্গিয়ে উঠল শুধু। নির্ঘাত ভেবেছে হত্যা করার জন্যই ওর বাঁধন খোলা হয়েছে। ফ্রাইডে পৌঁছালো এতক্ষণে। লোকটার সঙ্গে কথা বলে একটু সাহস দিতে বললাম ওকে। পকেট থেকে রামের বোতলটা বের করে দিলাম ওর হাতে, জঙ্গলিটাকে খাওয়ানোর জন্যে। ফ্রাইডে 2 হাতে ধরে বসালো লোকটাকে, নিজের দিকে ফেরালো তার মুখ। এরপর যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। লোকটার মুখের দিকে তাকিয়েই প্রচণ্ড এক চিৎকার করল ফ্রাইডে। তারপর ঝাঁপিয়ে পড়ল তার বুকের উপর, জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো গালে। একটু পরপরই তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠছে। তারপর লোকটাকে ছেড়ে দিয়ে নৌকার পাশে দাঁড়িয়ে লাফাতল কিছুক্ষণ। আমার দিকে তাকিয়ে নিজের ভাষায় কি যেন বলে চলল অনর্গল। চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। পর মুহূর্তে একবার হাসল, তারপর আবার গিয়ে জড়িয়ে ধরল লোকটাকে। পাগল হয়ে গেল নাকি ফ্রাইডে? অনেকক্ষণ লাগলো ওকে কথা বলার মতো অবস্থায় ফিরিয়ে আনতে। জিজ্ঞেস করলাম, কি এমন হয়েছে? এমন করছো কেন ফ্রাইডে? জবাব শুনে আমার থ হবার দশা। ফ্রাইডের বাবা লোকটা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ড্যানিয়েল ডেফোর লেখা গল্প রবিনসন ক্রুসো এর 5ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করতে পারেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আর হ্যাঁ, আমার এই গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তাতে করে আমার অনুপ্রেরণা আরেকটু বাড়বে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।